তাহলে গত 17 বছর হলোটা কি দেশে? এত যদি জাবি দাও হয়ে থাকে তো হলোটা কি এলাকার? কিচ্ছু হয় নাই। কেন কিছু হয় নাই? আসেন তো ভাই, আপনারা একটু সামনে আসেন তো। 6 জনে 8 জন, সরি 2 জনের 8 জন, শুধু প্রার্থীরা, অনলি প্রার্থীরা। দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। রানা আসতে ভাই, ধাক্কা মেরো না, তুমি ধাক্কা নিয়ে পড়ে যাবো। দাঁড়ান, যে কোনো দাঁড়ায় যান। এই যে হ্যাঁ, তুলেন, ধানের তুলেন। এই 8 ব্যক্তিকে আপনাদের সামনে আমরা দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, এই নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা, দুটো জেলারই গণতন্ত্রের সংগ্রামে বিশাল একটি ঐতিহ্য আছে। এই দুটো জেলায় আমরা দেখেছি, বিভিন্ন বাংলাদেশের অন্য জেলাগুলোর মতন এই দুই জেলাতে আমরা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই জেলার মানুষ কিভাবে বিভিন্ন সময় তারা অবদান রেখেছে। কাজেই আমি সকলকে আজকে এই বক্তব্য শুরুর আগে আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি যখন বক্তব্য শুনছিলাম, আমাদের ধানের শীষের প্রার্থী যারা যখন একজন একজন করে বক্তব্য রাখছিল, তো ওনারা তাদের এলাকার বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করছে যে আপনারা ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে, সমগ্র দেশ থেকে ধানের শীষকে নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুরহাট জেলা, দুই জেলায় কোথায় কি কি করতে হবে। তা আমি বসে বসে চিন্তা করছিলাম, আমি তো এই দেশে 17 বছর থাকতে পারিনি, তাহলে এই দেশে আমার দেখা সম্ভব হয়নি, কিন্তু আপনারা তো ছিলেন। তাহলে গত 17 বছর হলোটা কি দেশে? এত যদি জাবি দাও হয়ে থাকে তো হলোটা কি এলাকার? কিচ্ছু হয় নাই। কেন কিছু হয় নাই? হ্যাঁ, কেন কিছু হয়নি? কারণ এই যে আপনারা যে 12 তারিখে ভোট দিবেন, ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। সেটি যেই সমস্যাই হোক না, সেটি রাস্তা হোক, স্কুল হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, হাসপাতাল হোক, সেটি রেল লাইন নির্মাণ হোক, সেটি যে সবজি বলেন, আম বলেন, এগুলো রাখার জন্য হিমাগারের ব্যবস্থা করা হোক। অর্থাৎ যারা এলাকার মানুষের দলমত নির্বিশেষে সব মানুষের বিভিন্ন সমস্যাগুলো দেখবে। তাই তো, এরকম মানুষই তো আপনারা চান, তাই না? যারা এলাকা দেখভাল করবে। সেই জন্যই আমরা দেখে শুনে বুঝে আমরা জয়পুরহাট থেকে 2 জন এবং নওগাঁ থেকে আমাদের দলের 6 জনকে আমরা নির্বাচিত করেছি, যাদেরকে এবার আমরা ধানের শীষের তুলে দিয়েছি। আসেন তো ভাই, আপনারা একটু সামনে আসেন তো। 6 জনে 8 জন, সরি 2 জনের 8 জন, শুধু প্রার্থীরা, অনলি প্রার্থীরা। দাঁড়ান, আমার পাশে দাঁড়ান। রানা আসতে ভাই, ধাক্কা মেরো না, তুমি ধাক্কা নিয়ে পড়ে যাবো। দাঁড়ান, যে কোনো দাঁড়ায় যান। এই যে হ্যাঁ, তুলেন, ধানের শীষ তুলেন। এই 8 ব্যক্তিকে আপনাদের সামনে আমরা দিয়েছি। এই 8 ব্যক্তিকে আপনারা 12 তারিখে নির্বাচন করবেন। 12 তারিখ পর্যন্ত আপনারা এদের সাথে থাকবেন। 12 তারিখে নির্বাচিত হলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে এরা আপনাদের সাথে থাকবে। ঠিক আছে তো? চিনেন সবাইকে? এদের দায়িত্ব দিয়ে দিয়েছি, নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পরের দিন থেকে এলাকার উন্নয়নের জন্য তারা কাজ শুরু করবে। কাজেই আমরা কি এই 8 জনকে নির্বাচিত করবো ইনশাল্লাহ 12 তারিখে? ইনশাল্লাহ। বসেন সবাই, ধন্যবাদ, বসেন। প্রিয় ভাই বোনেরা, এই যে নওগাঁ জেলা বা জয়পুরহাট জেলা, এই দুটো জেলায় কিন্তু, বিশেষ করে নওগাঁ জেলা, আমরা জানি বাংলাদেশের ধানের ভান্ডার। বাংলাদেশের সবচাইতে বেশি ধান এই নওগাঁ জেলা হয়। কিন্তু এই যে ধান হয়, বছরে প্রায় 3টি ধান হয়, তাই না? 3টি ফসল হয়। 1 2 3, তাই তো কইলাম ভাই, আমি তো 1 2 3 বলছি। হ্যাঁ, 3। এই যে 3টা হয়, এটা কবে থেকে হলো? এটা শহীদ জিয়াউর রহমানের সময় থেকে এটা শুরু হলো। এই বরেন্দ্র প্রকল্প শহীদ জিয়া যখন চালু করলেন, আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তীতে খালেদা জিয়া এটিকে আরো প্রকল্প বড় করলেন। এইটার অংশ হিসাবে আস্তে আস্তে কৃষকরা পানি পেল এবং এখানে ধান উৎপাদন হলো, বছরে 3টা ধান উৎপাদন, এবং নওগাঁ বাংলাদেশের সবচেয়ে বড় ধান ভান্ডারে পরিণত হলো। প্রিয় ভাই বোনেরা,
আমি সবসময় একটা কথা বলি, শুধু নওগাঁ জেলা না, নওগাঁ জেলা বলেন, জয়পুরহাট জেলা বলেন, বগুড়া জেলা বলেন, নাটোর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, কুমিল্লা বলেন, সব জেলাতেই কিন্তু আমাদের মূল পেশা, প্রধান পেশা কোন পেশা? কৃষক। আমাদের কৃষক ভাইরা, কাজেই কৃষক ভাইদেরকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলেই বাংলাদেশ ভালো থাকবে, এইটি মনে প্রাণে আমরা বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জন্যই কৃষকদের ব্যাপারে, কৃষকদেরকে ঋণ দেওয়ার ব্যাপারে, কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এখানে অনেক মুরব্বী আছেন, এখানে অনেক কৃষক আছেন, মুরব্বী কৃষক আছেন। আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করলেন তখন উনি 5,000 টাকা পর্যন্ত কৃষি লোন সব উনি মওকুফ করে দিয়েছিলেন। 10,000 টাকা পর্যন্ত 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। এখানে একজন আমাদের সদস্য, একজন প্রার্থী, উনি দাবি করে দিয়েছেন যে, একটি দাবি তুলেছেন যে আগামীতে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে, বলছে না? আজকে সকালেই আমি রাজশাহীতে ঘোষণা দিয়েছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন এই মুহূর্তে যেই সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত ঋণ আছে, কৃষি ঋণ আছে, আমরা সেই ঋণ সুদ সহ পুরাটা মওকুফ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু ঋণই আমরা মওকুফ করব না, এর মধ্যে নিশ্চয়ই কম বেশি সবাই জানেন কৃষক ভাইদের জন্য আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে যে কৃষক ভাইদের, সারা বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে আমরা একটি কার্ড দিব, কৃষক কার্ড নাম। এই কার্ডটির নাম কৃষক কার্ড। শুনছেন? এর মধ্যে কৃষক কার্ড। এইটি আমরা ধীরে ধীরে, একবারে তো পারবো না, ধীরে 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 আমাদেরকে যেতে হবে। কিন্তু সব রকম প্রান্তিক কৃষক বলেন, ক্ষুদ্র কৃষক বলেন, মাঝারি কৃষক বলেন, বৃহত্তর কৃষক বলেন, সব কৃষক ভাইদের হাতে আমরা আস্তে আস্তে এই কৃষি কার্ডটা পৌঁছে দেব। এখন এই কৃষি কার্ড দিয়ে কি হবে? এই কৃষি কার্ডটা যখন তার কাছে পৌঁছবে তখন এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা সেই কৃষক ভাইয়ের অন্তত একটি ফসলের, সে যদি আলু চাষ করে অথবা পেঁয়াজ চাষ করে বা যেটাই সে চাষ করুক না কেন, যেটাই করুক, একটি সিজনের একটি ফসলের, তার একটি ফসলের যাবতীয় বীজ, সার, কীটনাশক, তার যেটা একদম প্রয়োজন সেটি আমরা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে করে, এবং এটা কয়েক বছর চলবে, যাতে করে ধীরে ধীরে সেই কৃষক ভাইটা একটা শক্ত অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে দাঁড়াতে পারে, তার অর্থনৈতিক ভিত্তি যাতে শক্ত হয়। শুধু এটাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তার জন্য কৃষি ঋণ পেতে সুবিধা হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে হঠাৎ ঝড় বৃষ্টি বন্যা কিছু হলে যদি ফসল নষ্ট হয়ে যায় তখন সে কৃষি বিমার থেকে, বিমা যেটি হবে ফসলের, সেই বিমার টাকাটা পেতে তার জন্য সুবিধা হবে। কাজে আমরা কৃষক ভাইদের জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছি। এখন আমাকে বলেন, এই এলাকার এবং জয়পুরহাটের মানুষ, ম্যাক্সিমাম মানুষ কৃষিকার্যের সাথে জড়িত। এই যে কথাটা বললাম, এই কাজটা যদি আমরা করি, আপনারা কি মনে করেন কৃষক ভাইদের ভালো হবে? কি পিছনে তো দেখি না, পিছনে কি বলে, ভালো হবে? আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে কি এটা করব, আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব? আচ্ছা, ইনশাল্লাহ। কিন্তু আমরা বাস্তবায়ন করার আগে আপনাদের একটা পরিকল্পনা আছে, ওটা আমি পরে জানছি। এরপরে আসেন, এরপরে এইখানে ধানের পাশাপাশি অন্যান্য অনেক শাকসবজি হয়, আম হয়, রাজশাহীতে হয়, এখানে হয়, এই অঞ্চলে প্রচুর হয়। কিন্তু একটা সমস্যা আছে যে অনেক সময় এগুলার হিমাগার পাওয়া যায় না। আমটা যে রাখবে, কৃষক রাখবে, তারপরে 2 দিন রেখে যদি 3 দিনের দিন ঢাকায় নিয়ে যাবে, এটা রাখার জায়গা নাই। আর ঢাকায় নিয়ে যেতে যেই সমস্যা, এই যে রেলের যেই সমস্যা, মানে ট্রাকের যেই সমস্যা, এটা আমরা ওয়াকিফাল আছি এই ব্যাপারে। এবং কৃষকদের খরচ যাতে কম হয়, ইনশাল্লাহ রেলের ব্যবস্থাটার প্রতি আমরা নজর দিব, যাতে করে রেল লাইন তৈরি করার মাধ্যমে শুধু কৃষিজাত পণ্যই নয়, একই সাথে মানুষও যাতে কম খরচে যেতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব।